মানে শ্বসন আসলে ওই শ্বসন না যেটা আমরা উদ্ভিদ সাহিত্যতে পড়ছি, ওইটা আসলে অন্তঃশ্বসন, কোষের ভিতরে শ্বসন। শ্বসন কিন্তু আসলে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন মানে কি, যেই শ্বসন কোষের ভিতরে হয়, যেটা আমরা উদ্ভিদ সাহিত্যতে পড়ছি, মানে অক্সিজেনটা যেই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সেটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। ঠিক আছে, রক্তের মধ্যে কোষের মধ্যে যেটা হচ্ছে। আর বহিঃশ্বসন কি, ফুসফুসের মাধ্যমে আমরা যেটা করতেছি, এই যে লম্বা একটা শ্বাস প্রশ্বাস নিলাম, আমাদের শরীরের ভিতরে ফুসফুসে কি প্রবেশ করলো, অক্সিজেন প্রবেশ করলো, আবার কে ছেড়ে দিলাম, নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন। বহি মানে বাইরে, কোষের বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বহিঃশ্বসন। কোষের ভিতরে যেটা হয় সেটা কি, অন্তঃশ্বসন। ঠিক আছে, তো এই শ্বসনের মধ্যে আমাদের যেটা বহিঃশ্বসন, সেটার মধ্যে শুধু কিন্তু আমরা কি শ্বাস নিচ্ছি আর ছাড়তেছি, এটার মধ্যে কোনো এনজাইম ট্যানজাইমের ভূমিকা নাই, কোনো শক্তিও তৈরি হয় না। তো এটা আবার বলবো, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি একটু প্রশ্বাসের ক্ষেত্রে যে কাজটা করতেছো আর নিঃশ্বাসের ক্ষেত্রে যে কাজটা করতেছো, জাস্ট এটার সাথে মিলাবা, কাজ শেষ। ওকে, তো খেয়াল করো, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, এটা কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল আসে। তো আমাদের প্রশ্বাস নিঃশ্বাস যে ক্রিয়া, এখানে দুই ধরনের পেশি কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। তো ইন্টারকোস্টাল মানে কি আমি একটু বুঝাই, যদি আমরা খাতার মধ্যে চিত্রটা আঁকি, ইন্টারকোস্টাল মানে কি। তো আমরা তো বুকের পাঁজর মানে কি বুঝি, বাংলায় পাঁজর মানে বুঝো না, বুকের পাঁজর কোনটা, পাঁজর মানে বুঝো, এটা মনে করো মাথা, এটা মনে করো বক্ষ, তাহলে বক্ষর এইদিকে এরকম যে হাড্ডিগুলো, এরকম যে হাড্ডিগুলো, যার ভিতরে আমাদের ফুসফুসের এখানে সংরক্ষিত আছে, এখানে কিন্তু ফুসফুস আছে, এখানে কি ফুসফুস আছে, এই উপরে যে হাড্ডিগুলো এগুলো হচ্ছে পাঁজর, এগুলো কি পাঁজর। এই পাঁজর গুলাকে ইংলিশে বলা হয় রিপস। কি বলা হয়, রিপস। এইটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় কোস্টাল, কোস্টাল বা কোস্টি। কোস্টাল মানে হচ্ছে পাঁজর, মানে হচ্ছে রিপস। ঠিক আছে, তাহলে মনে করো এটা হচ্ছে একটা পাঁজর, আমরা বুকের মধ্যে হাত দিলে যে হাড্ডিগুলো দেখতে পাই, বুকের পাঁজর যেটা, তারপরে এটা হচ্ছে আরেকটা হাড্ডি, এটার মাঝখানে যে স্পেসটা, মাঝখানে যে স্পেসটা, তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। মানে দুইটা কোষ্ঠীর মাঝখানে স্পেস, ইন্টার মানে মাঝে, কোস্টাল মানে কি রিপস বা পাঁজর, দুইটা কোস্টালের মাঝখানে স্পেসটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে, এটা তো বুঝছো। আর ডায়াফ্রামটা কি, এই হাড্ডিগুলোর নিচে এখানে একটা পেশি থাকে, এটাকে বলা হয় মধ্যচ্ছদা। আর একটু উপরে হবে, এটা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা, খেয়াল করো, মধ্য মানে মাঝে, ছদা মানে কি ছেদ করা। তাহলে আমাদের বক্ষ, এর উপরের অংশটা হচ্ছে বক্ষ, আর এই নিচের অংশটা হবে হচ্ছে উদর। তাহলে বক্ষ আর উদরকে পৃথক করে যে অংশ বা ছেদ করে যে অংশ, তার নাম কি, মধ্যচ্ছদা। এর ইংলিশ হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম। তাহলে দুই ধরনের পেশি কাজ করে, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, আর একটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশি, আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে। দুইটা পেশি মানে বুঝছো, দুইটা পেশি কোন জায়গায় কি আছে, এটা কিন্তু বুঝতে হবে। আর এই পাঁজর গুলাকে বাংলায় আরেকটা নাম আছে, নাম হচ্ছে পরশুকা, আমাদের বই এটাকে পরশুকা বলছে। পরশুকা, পাঁজর, রিপস, কোস্টাল একই জিনিস। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ইন্টারকোস্টালটা একটু আবার বলেন। ইন্টারকোস্টাল, আচ্ছা দেখো, এগুলো হচ্ছে বুকের পাঁজর। হ্যাঁ, কঙ্কালের মধ্যে যে হাড্ডিগুলো মাঝখানে দেখা যায় না, তো এগুলো হচ্ছে পাঁজর। ঠিক আছে, তো এই, এটা হচ্ছে একটা কোস্টাল, এটা হচ্ছে একটা কোষ্টি, এটা একটা কোষ্টি। ঠিক আছে, কোষ্টি মানে পাঁজর, দুইটা পাঁজর, দুইটা পাঁজর, পাঁজরের মাঝখানে একটা ফাঁকা স্পেস আছে না, এর নাম হচ্ছে ইন্টার কোস্টাল স্পেস। এইখানে কিছু মাসল থাকে, দুইটা পাঁজরের মাঝখানে কিছু মাসল থাকে পাঁজরগুলোকে উঠানামা করানোর জন্য। ঠিক আছে, এইটার, এই মাসলটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। ইন্টার মানে মাঝে, কোস্টাল মানে হচ্ছে পাঁজর, আর আমাদের যেটা হচ্ছে কি বলে, মাসল মানে তো মাসলই বুঝলাম, পেশি, ইন্টারকোস্টাল মাসল, ইন্টারকোস্টাল পেশি। এখন বুঝছো তো জিনিসটা কি, কোষ্টি মানে হচ্ছে পাঁজর, মানে পরশুকা। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন যদি দুইটা পেশি ক্লিয়ার হয়, এখন আমরা কি করব,
আমাদের প্রক্রিয়াটা দেখবো যে প্রশ্বাস প্রক্রিয়া কিভাবে হয়। খুবই সুন্দর একটা পড়া, পেঁচাবা না, হ্যাঁ, খুবই সহজভাবে নিবা। খেয়াল করো, আমাদের প্রশ্বাস কখন হবে? প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস নেওয়া। প্রশ্বাস মানে কি? শ্বাস নেওয়া। তুমি যে হা করে বা বড় করে একটা নিঃশ্বাস নেওয়াটা খেয়াল করো, বড় করে নিঃশ্বাস নেওয়া একটা, বড় করে নিঃশ্বাস নিয়ে দেখো আমাদের বক্ষ গহ্বরের আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। বড় করে শ্বাস নিয়ে দেখো বক্ষ গহ্বরের আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কয়েকটা আয়তন বাড়ে, আমি যদি দেখাই, ধরো আমি পাশ থেকে আঁকতেছি, হ্যাঁ, পাশ থেকে যদি চিত্রটা আঁকি, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার গলা, এখানে হচ্ছে মাথা, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের বক্ষ, এখানে ওই যে পাঁজর গোলা আছে, ঠিক আছে, আর এখানে আছে তোমার ডায়াফ্রাম। ওকে, বুঝছো তো? এগুলো হচ্ছে পাঁজর। পাশ থেকে অ্যাঙ্গেল থেকে একটা মানুষকে দেখলে যেমন দেখা যাবে, এটা হচ্ছে মেরুদণ্ড, এই যে পিছন দিক দিয়ে মেরুদণ্ড, আর এটা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে, বুঝছো? এখন দেখো, তুমি যখন প্রশ্বাস নিচ্ছ, ভারী তোমার কমতেছে, তুমি প্রশ্বাস নেও, দেখো বাড়বে। প্রশ্বাস প্রশ্বাস নিলে বাড়বে না। কারণ আমি ভিডিও অন করে দেখাবো যে আমার প্রশ্বাসে কেমনে বক্ষ বাড়ে। এই শ্বাস নেওয়ার সময় ভিতরে যায় না তো, বোকা। শ্বাস নেওয়ার সময় যদি ভিতরে যায় তাহলে তোমার বাতাস ভিতরে ঢুকতেছে কেমনে, বোকা। ভালো মতো দেখো, ভালো মতো দেখো, বড় করে শ্বাস নাও, বড় করে শ্বাস নাও, দেখো বক্ষ বৃদ্ধি পাবে। এইটা যদি না বুঝো, তুমি বেসিক চিন্তা করো, ভিতরে বাতাস যাচ্ছে না, যদি বড় না হয় ফুসফুস, তাহলে বাতাস ভিতরে যাবে কেমনে? ছেড়ে দিলে তো শুরু হয়ে যাবে। বুঝো না এই বিষয়টা? হাঁফাইলে, আমরা যখন হাঁফাই হাঁপাই, মনে করো দৌড়াইলাম মাত্র, যখন বেশি বেশি শ্বাস নেই তখন কি বক্ষ উচ্চ নিচে হয় না? বক্ষ গহ্বর তো আয়তন বাইরে যায়। বুঝো নাই তোমরা? নাকি ব্যাস লাগাই দিছো? নিচে যায় তো বুঝলাম, কিন্তু ওটা তো শ্বাস ছাড়ার সময়। হ্যাঁ, নাক দিয়ে শ্বাস নেমে পরে শ্বাস নিয়ে সব ভিতরে যায়, হ্যাঁ, সব বাতাস তো ভিতরে যাচ্ছে। এখন কি আমি ভিডিও অন করে দেখাবো যে কিভাবে বক্ষ ইয়া হয়? আমারটা তো ঠিকই বাড়তেছে। এই তোমরা কি উল্টা মানুষ, এলিয়েন? আমি শ্বাস নিয়ে একদম মরে যাচ্ছি এখন। খেয়াল করো বিষয়টা, বাতাস ভিতরে যাচ্ছে, বক্ষ বাড়তেছে না। বড় করে যখন প্রশ্বাস নিবা তখন তো বক্ষ বাড়তেছে, নিঃশ্বাস ছাড়ার সময় বক্ষটা ছোট হয়। তুমি অনেকক্ষণ প্রশ্বাস নিয়ে রাখো তো একটানে, প্রায় 5 সেকেন্ডের মতো প্রশ্বাস নিয়ে রাখো। এখন তোমার বক্ষ গহ্বর কি বাড়ছে না ছোট ছোট হয়েছে, এটা তুমি খেয়াল করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 5 সেকেন্ড প্রশ্বাস নিয়ে রাখো, বড় শ্বাস নিয়ে রাখো, ছাইরো না। খেয়াল করো বাড়ছে না কমছে। এখন আমার জানো ক্লিয়ার সেকেন্ড, এটা না বুঝলে তো কিছু বুঝবো না। এটা বুঝতে হবে যে প্রশ্বাস নিলে বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, আর নিঃশ্বাস মানে কি কমে যায়, বাড়ছে। ওকে, ওকে। এখন দেখো, এই যে আয়তনটা কয় দিক দিয়ে বাড়ে, এই আয়তন কয় দিক দিয়ে বাড়ে তুমি যদি বুঝো, তাইলে হচ্ছে তোমার মোটামুটি পড়া শেষ। ঠিক আছে, এখানে তোমার বুঝতে হবে আয়তন কয় দিক দিয়ে বাড়ে। একটু খেয়াল করো, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা অনুদৈর্ঘ্য। শ্বাস নিচে থেকে নিলে এরকম হয়, অপর দিকে শ্বাস নিচে থেকে নিলে আমি বলি, জুমা কি ঝামেলা করছো? তুমি শ্বাস নিয়া আটকায় রাখো নাই, ছেড়ে দিও সাথে সাথে, সাথে সাথে যে ছেড়ে দিছো এই জন্য ছোট হয়ে গেছে, তো কমে গেছে, তো তোমার জন্য মনে হয়েছে কমে। তুমি শ্বাস একটানা 5 সেকেন্ড নিয়ে ধরে রাখো, শ্বাস ছাড়ো না, প্রশ্বাস নিয়ে ধরে রাখো, তাইলে দেখবা যে বক্ষ গহ্বরের আয়তনটা বাড়বে, উপরের দিকে উঠবে। আমি চিত্র এঁকে দেখাই, চিত্র দেখো। আচ্ছা, এই যে আমি চিত্র ডাকলাম, এটা আসলে কোন দিকে, কোন দিকের আয়তন? অনুদৈর্ঘ্য না, দৈর্ঘ্য বরাবর। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য ব্যাস, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য ব্যাস, ঠিক আছে। আরটা হচ্ছে আমাদের এই পার্শ্বীয় ব্যাস, হ্যাঁ, অগ্রপশ্চাৎ ব্যাস। এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে। এটাই কি বলবো আমি? অগ্রপশ্চাৎ ব্যাস, অগ্রপশ্চাৎ ব্যাস, ঠিক না? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অগ্রপশ্চাৎ। অগ্র মানে সামনে, পশ্চাৎ মানে পিছনে, ঠিক না? অগ্রপশ্চাৎ ব্যাসকে আমরা পার্শ্বীয় ব্যাস বলতে পারি, একই জিনিস। তাহলে আমাদের এই দুই দিকের ব্যাস বাড়বে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে, উপর নিচে বাড়বে। তুমি দেখো প্রশ্বাস নিয়ে দেখো, তোমার কিন্তু বুকটাকে উপর দিকে উঠে যাচ্ছে, তাই না? আমি যদি একটু ভিডিও অন করি তাহলে মনে হয় তোমাদের জন্য উপকার হবে। দাঁড়াও, আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি রাখিটা নিচে ভালো হবে মনে হয়।
আমি যদি বড় করে প্রশ্বাস নেই, আচ্ছা এভাবে রাখি, বড় করে যদি প্রশ্বাস নেই, খেয়াল করছো আমার কিন্তু দুইটা জিনিস হচ্ছে, একটু বিষয়টা খেয়াল করো তাহলেই হবে, ক্লিয়ার হবে। দুইটা জিনিস হচ্ছে, বড় করে যখন প্রশ্বাস নিচ্ছি, প্রথমত এই যে দেখো এইদিকে কিন্তু বাড়তেছে, এইদিকে বাড়তেছে, আবার নিচ্ছি, উপর দিকে বাড়তেছে, আবার আমি কিন্তু ওই যে আমার মাথাটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, মাথা কেন উপরে উঠছে? কারণ অনুদৈর্ঘ্যভাবে বাড়তেছে, তাই না? অনুদৈর্ঘ্য মানে গলার দিকে বাড়তেছে, আবার এই পাশ বরাবর বাড়তেছে, ঠিক না? তোমরা ট্রাই করে দেখতে পারো। বড় করে শ্বাস নিলাম, আমার গলার দিকেও বাড়লো, আবার কি এই দিকেও বাড়লো। এটাকে বলবো আমি হচ্ছে অগ্র পশ্চাৎ, অগ্র পিঠের দিকে পশ্চাৎ, আর গলার দিকে যেটা বাড়তেছে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, ঠিক আছে? অগ্র পশ্চাৎ অনুদৈর্ঘ্য, ক্লিয়ার? ওকে, জানি না। জানো না? আচ্ছা, এটা আমি মনে হয় রেকর্ডটা অন করিনি আমার ইয়ার পরে, ভিডিও পরে রেকর্ড অন করছে। আর লাস্ট কোন পর্যন্ত বলছিলাম? চারবার বলতেছি, হ্যাঁ আরেকবার রিভিউ করি, 2 মিনিট রিভিউ করি জাস্ট, যেহেতু ওরা নাই। এই যে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস বরাবর কাজ করতেছে হচ্ছে ডায়াফ্রাম পেশি, আর অগ্রপশ্চাৎ ব্যাস বরাবর কাজ করতেছে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, এটা আমরা ভিডিওতে দেখাইছি। এরপর এই যেটা হচ্ছে ডায়াফ্রাম, মাঝখানে ডায়াফ্রামটা আগে পড়বো আমরা। ডায়াফ্রামটা কি হয়? সংকুচিত হয়ে যায়। ডায়াফ্রামটা কি হয়? সংকুচিত হয়ে যায়। আগে ছিল এরকম, সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে। তার কারণে মাঝখানে এই যে যেটুকু আমি গোলাপি কালার দেখাইছিলাম, এই জায়গাটুকু কি হয়? বাড়ছে না? আগে তো উপরে ছিল, এখন নিচে, তাহলে জায়গাটুকু কি বেড়ে গেছে, যার কারণে ফুসফুস কিছুটা জায়গা পায়, ফুসফুস কিছুটা জায়গা পায় নিচে নামার জন্য, ওই জায়গাটুকুর মধ্যে নতুন বাতাস ঢুকে। এই হচ্ছে একটা কথা। তো এই ডায়াফ্রাম যেহেতু একটা পেশি, ভাইয়া, বলো ভাইয়া, বলো বলো। শ্বাস নেওয়ার সময় সবকিছু উপরে উঠতেছে, তাই ডায়াফ্রাম নিচের দিকে নামে যায়। ডায়াফ্রাম যদি উপরে উঠতো, মনে করো ফুসফুস আছে এইখানে, মনে করো এটা হচ্ছে ফুসফুস, এখন ডায়াফ্রাম যদি উপরে উঠতো তাহলে ফুসফুস তো চাপ খেয়ে যেত, ফুসফুস তো নিচের দিকে নামতে পারতো না। কথাই বুঝতে পারছো? তুমি চিন্তা করবা কোন দিকে গেলে তোমার ব্যাস বাড়ে, কোন দিকে গেলে তোমার ব্যাসটা বাড়বে। যদি ডায়াফ্রাম উপরে উঠে আসে তাহলে তোমার ব্যাস কি হবে? কমবে না? ডায়াফ্রাম নিচে নামলে তোমার ব্যাসটা বাড়বে, অনুদৈর্ঘ্য ব্যাস। কথা বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে এই ডায়াফ্রাম যেহেতু পেশি, এই পেশির সাথে অস্থি লাগানো থাকে টেন্ডন দিয়ে। আর অস্থি অস্থি কোনটা লাগে সপ্তাহ মধ্যে পড়াবো, এখন মাথার মধ্যে চাপ নেওয়ার দরকার নেই। কি দিয়ে লাগানো থাকে? টেন্ডন দিয়ে লাগানো থাকে। তো এই টেন্ডন নিচের দিকে নামে আসে, এর নাম হচ্ছে কেন্দ্রীয় টেন্ডন। এই টেন্ডন নিচের দিকে নামে দেখাই ডায়াফ্রামটা নিচে দিয়ে নামে আসে, বুঝছো? তো যদি প্রশ্ন করে যে ডায়াফ্রাম নিচের দিকে নামে কিসের কারণে? এই টেন্ডনের কারণে। টেন্ডনের কাজ কি? ডায়াফ্রাম তো একটা পেশি, পেশি আর অস্থি একসাথে লাগানো থাকে হচ্ছে টেন্ডন দিয়ে। যেমন ভাবে তোমরা মুরগির রান খাইছো না, মুরগির লেগ পিস, মনে করো এটা হচ্ছে মুরগির লেগ পিস। এখন এটা হচ্ছে পেশি, যেটা তোমরা কামড়ায় কামড়ায় খাও, এটা হচ্ছে পেশি, আর এটা হচ্ছে অস্থি বা হাড্ডি। এই দুইটা লাগানো থাকে হচ্ছে মাঝখানে হচ্ছে টেন্ডন দিয়ে, ঠিক আছে? তো এটা মনে রাখার ট্রিক আছে। কি ট্রিক? এটা মেডিকেলে প্রশ্ন আসছিল আমাদের, এই জন্য ট্রিকটা দরকার। যে আমরা যখন মুরগির হাড্ডি থেকে পেশিগুলোকে ছিঁড়ি, কেমনে ছিঁড়ি? দাঁত দিয়া টাইনা টাইনা ছিঁড়ি, তাই না? দাঁত দিয়া টাইনা টাইনা ছিঁড়ি। তো এই টাইনা দিয়া মনে রাখবো হচ্ছে টেন্ডন, ঠিক আছে? মানে দাঁত দিয়া টাইনা টাইনা ছিঁড়ি, টাইনা দিয়ে হচ্ছে টেন্ডন। তাহলে হাড্ডিটা হচ্ছে অস্থি, পেশিটা হচ্ছে আমাদের মুরগির যে গোস্ত, সেটা হচ্ছে আমাদের টেন্ডন দেওয়া জোড়া লাগানো থাকে, টাইনা টাইনা দিয়ে মনে রাখবে। ওকে, এখন তাহলে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাসটা ক্লিয়ার, যে অনুদৈর্ঘ্য ব্যাসটা কিভাবে বাড়ে। এখন আমরা দেখব অগ্রপশ্চাৎ ব্যাস কিভাবে বাড়ে। তো অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ার ক্ষেত্রে আমাদের রিবস গুলা, যেগুলো রিবস মানে কি? পরশুকা বা পাঁজর, এগুলা উপরে উঠে আসে। এই যে এই পাঁজর গুলা পেশির কারণে এই দিকে উঠে আসে। একটু আগে যেটা দেখালাম, ওই যে আমি শ্বাস নেওয়ার সময় দেখালাম না, বুক উপরে দিয়ে উঠে আসছে। এই কারণে কিন্তু আমাদের এই ব্যাসটা, এই যে এই দিক বরাবর ব্যাসটা কি বেড়ে যায়। এই ব্যাসটা বেড়ে যাওয়ার কারণে আমাদের অগ্রপশ্চাৎ ব্যাস বেড়ে যায়। এই অগ্রপশ্চাৎ ব্যাসটা কেন বাড়তেছে? এই ইন্টারকোস্টাল পেশির কারণে। তাহলে আমাদের যদি একটু সামারি করে দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, আমরা পড়তেছি প্রশ্বাস প্রক্রিয়া। প্রশ্বাস প্রক্রিয়ায় দুইটা পেশি কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি, আরটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। দুইটাই সংকুচিত হয়, কথাটা খেয়াল করো, দুইটাই কিন্তু সংকুচিত হয়। ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়, ডায়াফ্রামও কি হয়? সংকুচিত হয়।
এরা সংকোচনের কারণে ডায়াফ্রাম নিচে নামে, ইন্টারকোস্টাল পেশি উপরে উঠে। তুমি শুধু চিত্রটা কল্পনা করবা যে ডায়াফ্রাম নিচে নামলে তোমার আয়তন বাড়বে নাকি ডায়াফ্রাম উপরে উঠলে আয়তন বাড়বে। চিত্রটা কল্পনা করলেই তোমার উত্তর এসে পড়বে। তারপর তুমি চিন্তা করবা ইন্টারকোস্টাল পেশি উপরে উঠলে আয়তন বাড়বে নাকি নিচে নামলে আয়তন বাড়বে। যদি নিচে নামে তাহলে হচ্ছে কমে যাবে আয়তন, তাই না? এরকম ছোট হয়ে যাবে বক্ষটা, কথা ঠিক কিনা? নিচে নামলে কিন্তু বক্ষটা ছোট হয়ে যাবে, আর উপরে উঠলে কি বক্ষটা বড় হবে, তাই না? তুমি জাস্ট চিত্রটা কল্পনা করবা, তেলি হবে। এরপরে আমাদের ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত উপরে উঠে তখন কি আমাদের অগ্রপশ্চাৎ ব্যাসটা বেড়ে যায়। এই সামনের দিকে থাকে হচ্ছে স্টারনাম। সামনের দিকে কি থাকে? স্টারনাম। আমি চিত্র থেকে দেখাই বিষয়টা। এই হাড্ডিটা এখন যেটা মার্ক করতেছি লাল কালার দিয়ে, এটা হচ্ছে স্টারনাম। বইয়ে লেখা রাখো, বইয়ে টান দিয়া স্টারনাম লেখা রাখো। একদম আমরা যেখানে টাই পরি, টাইয়ের জায়গায় যে হাড্ডিটা, এটা দেখতে কিন্তু টাইয়ের মতোই, হাড্ডিটা কিন্তু টাই শেপড। তাহলে এটা হচ্ছে স্টারনাম, ঠিক আছে? টাই শেপড হাড্ডি। এই স্টারনামটা উপরে উঠে আসে। স্টারনাম উপরে উঠে আসার কারণে আমাদের অগ্রপশ্চাৎ ব্যাসটা বেড়ে যায়, যত বাতাস আসে সব ভিতরে ঢুকে। এখন কথা হচ্ছে বাতাস ভিতরে ঢুকে কেন? দেখো ভিতরে কিন্তু আয়তন বেড়ে গেছে। আয়তন বেড়ে গেছে মানে কি? চাপ কম, বাইরে চাপ বেশি, বেশি চাপ থেকে কম চাপে যায় ব্যাপন প্রক্রিয়ায়, তাই না? বুঝছো কিনা? ভিতরে এখন বক্ষের আয়তন বেড়ে গেছে না, ফুসফুস যেহেতু বড় হয়ে গেছে, ভিতরে আয়তন বেড়ে গেছে। ভিতরে যদি আয়তন বেড়ে যায় তার মানে কি? চাপ কম। আমরা পড়ছি না ভি সমানুপাতিক 1/p, আয়তন বেড়ে গেলে চাপ কম, বয়েলের সূত্র। আয়তন বেড়ে গেলে চাপ কম না? যেহেতু চাপ কমে যায়, বাইরের বাতাসের চাপ বেশি, ভিতরে বাতাসের চাপ কম, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। তখন বাতাসটা বাইরে থেকে ভিতরে ঢুকে। কথাই ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো তো? কোনো কনফিউশন আছে এখানে? ও আচ্ছা, আমার নেট প্রবলেম। ধুর, আমি তো প্যাচার পারে যেতেছি, আমি জানি না নেট প্রবলেম। কোন বন্ধ শুনছিলা? এই যে আপনি যে আমাদের জিজ্ঞেস করছেন বুঝছি না কি। ও তার মানে তো হয়েছেই, তাই না? মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে, বেশি চাপ থেকে কম চাপে যাচ্ছে, এটা তো বুঝছো। এটা বুঝলেই কিন্তু আমাদের প্রশ্বাস প্রক্রিয়াটা শেষ। এখন নিঃশ্বাস জাস্ট এটা উল্টা। প্রশ্বাস হচ্ছে সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। মানে আমাদের আগে কি পেশিগুলোও সংকুচিত হয়েছিল না, এখন অটোমেটিক্যালি প্রসারিত হয়ে যাবে, ঠিক আছে? আমাদের অটোমেটিক্যালি ট্যান্ডনটা নিচে নেমে উপরে উঠে যাবে, অটোমেটিক্যালি ইন্টারকোস্টাল পেশিটা নিচে নেমে আসবে, যার কারণে বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে, ভিতরে বাতাসের চাপ বেড়ে যাবে, বাইরে বাতাসের চাপ কম, পরে ভিতরের বাতাস থেকে বাইরের বাতাসে চলে যাবে। এই হচ্ছে কথা। নিঃশ্বাস নিয়ে কিন্তু প্যারার কিছু নেই, প্রশ্বাস প্রক্রিয়াটা বুঝলেই হবে। প্রশ্বাসটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো, পারবা? জি। ওকে, এখন দেখো এই প্রশ্বাস হচ্ছে একটা ছন্দময় প্রক্রিয়া। মানে আমরা কিন্তু নিজে এটার জন্য কোনো ইফোর্ট দিচ্ছি না। তুমি ঘুমায় আছো তখনও কিন্তু প্রশ্বাস চলতেছে, তাই না? এটা ছন্দময় প্রক্রিয়া, আগে প্রশ্বাস পরে নিঃশ্বাস, আগে প্রশ্বাস পরে নিঃশ্বাস। এটা কয়বার হচ্ছে? একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে 14 থেকে 18 বার। তুমি চাইলে কাউন্ট করতে পারো, কাউন্ট করে দেখবা এমনই আসবে। আর নবজাত যে শিশু বাচ্চারা দেখবা ঘন ঘন নিঃশ্বাস নেয়, ঘন ঘন প্রশ্বাস নেয়, ঠিক না? প্রশ্বাস নেয়, নিঃশ্বাস কিন্তু নেয় না, নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা, তারা কতবার? 40 বার। তো এটা মনে রাখার টেকনিকটা আমি বলি, পরীক্ষা প্যাস লাগবে এই জন্য আমি টেকনিক দিচ্ছি। 18 বছরের মানুষ মানে কি? পূর্ণবয়স্ক মানুষ, 18 বছর অ্যাডাল্ট মানুষ, তাই না? আর 40 দিনের মানুষ মানে কি? ছোট বাচ্চা। এইভাবে মনে রাখবে যে 18 বছর, 14 থেকে 18 মানে কি? 18 বছর। আমরা তো 18 ইয়ার্স ওল্ড মানে কি? আমরা ভোট দিতে পারি, আমরা প্রাপ্তবয়স্ক হই। আর 40 দিন মানে কি? ছোট বাচ্চা, তাই না? এইভাবে মনে রাখবে 18 বছর আর 40 দিন, 14 থেকে 18 বার আর 40 বার, ঠিক আছে? আর ব্যায়াম, দৌড়াদৌড়ির সময়, খেলার সময় শ্বাস প্রশ্বাস কি বেড়ে যায়, এই হচ্ছে কাহিনী। তো প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে পার্থক্য দেওয়া আছে, আশা করি এখন তোমরা রিডিং করলে বুঝবা। দেখো, প্রশ্বাস সক্রিয়, নিঃশ্বাস নিষ্ক্রিয়। প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের পরশুকা বা রিফগুলো উপরের দিকে উঠে আসে, তাই না? আর নিঃশ্বাসে কি নিচের দিকে চলে আসে। ওকে, আর ডায়াফ্রাম কি নিচে চলে আসে, নিঃশ্বাসে ডায়াফ্রাম উপরে উঠে আসে, ধনুকের মতো বাঁকানো হয়ে যায়। প্রশ্বাসের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়, নিঃশ্বাসে হ্রাস পায়। প্রশ্বাসে
বাইরের বায়ুমণ্ডলের চাপ থেকে ভিতরে বায়ুমণ্ডলের চাপ কম হয়, ভিতরে প্রবেশ করে, আর নিঃশ্বাসে বাইরে বের হয়ে যায়। ইজি, ইজি কিন্তু, হ্যাঁ, গেল। এখন আমাদের এই প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে স্নায়বিক নিয়ন্ত্রণটা পড়তে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে পেঁচানো অংশ। কেন পেঁচানো অংশ? কারণ তোমাদের এই স্নায়ু সম্পর্কে কোনো আইডিয়াই নেই। স্নায়ু সম্পর্কে তোমাদের জিরো আইডিয়া। তোমরা জানো না সেরিব্রিয়াল হেমিস্ফিয়ার মানে কি, তোমরা জানো না সেরেবেলাম মানে কি, তোমরা জানো না পন্স মানে কি, মেডুলা মানে কি, সুষুম্না রজ্জু মানে কি, সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে কি, তাই না? তোমরা এগুলো কিচ্ছুই জানো না। তোমরা জানো না ক্যারোটিড বডিস মানে কি, অ্যাওরটিক আর্চ মানে কি, অ্যাওরটিক বডিস মানে কি, মানে তোমরা এগুলোর কিচ্ছুই জানো না, জিরো বেসিক। এই জন্য আমি এটা এখন পড়াবো না, ঠিক আছে? এটা পরীক্ষায় শুধু এমসিকিউ এর জন্য আসে, সৃজনশীলে এটা আসে না, ঠিক আছে? তো আমি তোমাদের এটা একদম ডিটেলসে পন্স কি, মেডুলা কি, সেরেব্রাল হেমিস্ফিয়ার কি, সেরেবেলাম কি, অ্যাওরটিক আর্চ কি, অ্যাওরটিক বডিস কি, ক্যারোটিড বডিস কি, ক্যারোটিড ধমনী কি, ফ্রেনিক স্নায়ু কি, এই দেখো ফ্রেনিক স্নায়ু। তো এগুলো একদম ডিটেলসে যখন পড়াবো চিত্র এঁকে এঁকে, তখন তোমরা মনে হবে যে না আসলে আমরা কিছু বুঝতেছি। ভাইয়া এখান থেকে চিত্র সব প্রশ্ন দিলে তাহলে স্যাররা তোমাদের উপর জুলুম করবে, কারণ এটা আসলে তোমাদের পড়া প্রশ্ন না। তো তোমাদের তো অষ্টম অধ্যায় সিলেবাসে নাই, অষ্টম অধ্যায় আছে সিলেবাসে নাই কিন্তু, মানে স্নায়ু যে চ্যাপ্টারটা। ভাইয়া বলো। হ্যাঁ, ভেগাস স্নায়ু মস্তিষ্ক ছাড়া আর কোথাও থাকে? ভেগাস স্নায়ু, আচ্ছা। এখন কথা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে তোমার করোটিক স্নায়ু, কথাটা বুঝো কিন্তু, এই বললাম না তোমাদের কোনো আইডিয়া নাই, এই জন্য বলতেছি। এগুলো হচ্ছে করোটিক স্নায়ু। করোটি মানে কি? করোটি মানে মাথা। তো যেই স্নায়ুগুলা মাথা থেকে উৎপন্ন হয় এবং সারা শরীরে ছড়ায় যায় তার নাম হচ্ছে করোটিক স্নায়ু। এই ভেগাস স্নায়ু হচ্ছে এমন একটা করোটিক স্নায়ু, 12 জোড়ার মধ্যে একটা, এক জোড়া। এই ভেগাস স্নায়ু কি হয়? আমাদের তৃতীয় অধ্যায় যখন পড়ছিলাম খেয়াল করে দেখো, পাকস্থলিতে কিন্তু এই ভেগাস স্নায়ু ছিল, মনে আছে কিনা? পাকস্থলিতে ভেগাস স্নায়ু ছিল। এরপর হচ্ছে আমাদের এখন আবার কি পড়তেছি? ফুসফুস পড়তেছি, ফুসফুসও ভেগাস স্নায়ু আছে। আবার আমরা এই টাইপের অন্যান্য যে অর্গানগুলো পাবো দেখবো ওইখানেও কি ভেগাস স্নায়ু আছে। এটা বুঝাইতে প্রায় আধা ঘন্টার উপরে লাগবে, বোঝাবো এটা। এটা পড়লে আজকে অন্য পড়া হবে না, শিওর থাকো। এই যে এটা পড়া হবে না, এই গ্যাসীয় পরিবহন, এটা সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। গ্যাসীয় পরিবহন আজকে পড়া হবে না, শিওর থাকো। কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন পরিবহন হবে না। যদি আমরা আজকে স্নায়বিক নিয়ন্ত্রণ পড়তে যাই, কোনটা পড়বা বলো? ওকে, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি একটা বই, আমাদের জলদি অষ্টম চ্যাপ্টার সমন্বয় ও নিয়ন্ত্রণ, স্নায়ু নিয়ে যত পড়াশোনা আছে এখানে আছে, ঠিক আছে? একটু মনোযোগ দিবা, হ্যাঁ? এখন বাজে 11:37, আমরা ইনশাল্লাহ আধা ঘন্টা টার্গেট নিলাম, আধা ঘন্টা এই পড়াটা বুঝা, ঠিক আছে? খেয়াল করো, আমাদের স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ, হ্যাঁ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে যেখান থেকে সবকিছু কন্ট্রোল হয়, কেন্দ্র যেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক কোনটা? এই যে উপরে আমি এখন যেটা মার্ক করতেছি এটা মস্তিষ্ক, এটা সবাই বুঝো। মস্তিষ্ক থেকে যে লম্বা দণ্ডের মতো চলে গেছে, দণ্ড মানে কি? কাণ্ডের মতো, গাছের লম্বা দণ্ডটাকে আমরা কি বলি? কাণ্ড বলি না? গাছের লম্বা দণ্ডটাকে কি বলি? কাণ্ড বলি। তাহলে এই মস্তিষ্ক থেকে লম্বা যে দণ্ডটা চলে গেছে তার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বের হয় তার নাম হচ্ছে সুষুম্না স্নায়ু। আর মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বের হয় তার নাম হচ্ছে করোটিক স্নায়ু, ঠিক আছে? স্নায়ুগুলো কি করে? স্নায়ুর কাজ হচ্ছে বিভিন্ন সেন্সেশন বহন করা। সেন্সেশন মানে হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে? উদ্দীপনা, ধরো মশা কামড় দিল, এটা আমাকে বহন করে নিয়ে যাবে কে? আমাদের যে স্নায়ুগুলা। তুমি আমাকে বকা দিলা বা তুমি আমাকে ভালো কিছু বললা, কান দিয়ে কে 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 বহন করে নিয়ে গেল? স্নায়ুগুলা। আমি জিহ্বায় স্বাদ গ্রহণ করলাম, কে বহন করে নিয়ে যাবে? স্নায়ুগুলা। ওকে, তো ঠিক আছে। তো এই স্নায়ুটা দুই ধরনের আছে আমাদের মেইনলি, করোটিক স্নায়ু আর হচ্ছে সুষুম্না স্নায়ু। সুষুম্না কাণ্ড থেকে যেটা বের হয় সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু, আর করোটি মানে মাথা থেকে যেটা বের হয়, মস্তিষ্ক থেকে যেটা বের হয় তার নাম হচ্ছে করোটিক স্নায়ু। এই করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। করোটিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া। ওকে, প্রথম কথা গেল। এরপর দেখো আমাদের মস্তিষ্ক আবার তিনটা ভাগে ভাগ আছে। তো এখন এগুলো মুখস্থ করতে হবে না, শুধু বুঝো। মস্তিষ্কের তিনটা ভাগ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক।
ঠিক আছে, সহজ। অগ্র, মধ্য, পশ্চাৎ। এই অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট হচ্ছে সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট কি? সেরেব্রাম। সবচেয়ে বড় অগ্র মস্তিষ্ক না, পুরো মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড়টা সেরেব্রাম। তুমি ছবি দেখলেই বুঝতে পারবা। এই দেখো নীল কালার যে পার্টটা আছে না, এইটাই মূলত হচ্ছে আমাদের সেরেব্রাম। ঠিক আছে, সবচেয়ে বড় যে পার্টটা সেরেব্রাম। তো এই সেরেব্রামের দুইটা খণ্ড। কয়টা খণ্ড? দুইটা খণ্ড। এই পাশ থেকে একটা দেখা যাচ্ছে, ওই পাশে গেলে আরেকটা। বুঝতে পারছো? মানে তুমি যে উপর থেকে ভিউ করো, একটা মানুষের মাথা উপর থেকে দেখলে যেমন হয়, দুইটা খণ্ড। আমি যে চিত্র আঁকি, এই যে এরকম, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। উপর থেকে মাথা দেখলে যেমন দেখা যায়। ঠিক আছে, তো এই দুইটা খণ্ডর একটা আমরা জানি স্ফিয়ার মানে হচ্ছে গোলাকৃতি, তাই না? স্ফিয়ার, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলাকৃতি। তাহলে আমি যদি বলি হেমিস্ফিয়ার, হেমি মানে অর্ধেক। হেমি মানে কি? অর্ধেক। হেমি সেমি সব একই মিনিং, সেমিফাইনাল। তাহলে হেমিস্ফিয়ার মানে কি? অর্ধগোলক। কার অর্ধগোলক? সেরেব্রামে অর্ধগোলক। এর নাম হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে যে সেরেব্রামটা আছে এর দুইটা ভাগ। দুইটা ভাগকে কি বলে? সেরেব্রাল হেমিস্ফিয়ার। বুঝছো? মানে দুইটা খণ্ডকে আলাদা আলাদা কি বলে? সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা ক্লিয়ার? সেরেব্রাল হেমিস্ফিয়ার জিনিসটা কি বলো তো একটু। জি ভাইয়া। ওকে, এটা গেল। এরপরে দেখো আমাদের যে পশ্চাৎ মস্তিষ্কের কথা বলছিলাম না, যে পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের দুইটা জিনিস, পন্স আর মেডুলা। আরেকটা আছে সেরেবেলাম, ফ্রেন্ড অফ ভিডিও। আরেকটা আছে সেরেবেলাম। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে পন্স, একটা মেডুলা, একটা সেরেবেলাম। দেখো আরেকটা ছিল সেরেব্রাম। এটা কি? সেরেবেলাম। সেরেব্রাম আর কি সেরেবেলাম। ঠিক আছে, তো দেখো পন্সের কাজের মধ্যে কি লেখা? শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, মানে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। খেয়াল করছো? শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। আবার দেখো মেডুলার কাজের মধ্যে কি লেখা? শ্বসন প্রক্রিয়া কেন্দ্র হিসেবে কাজ করে। তার মানে বোঝা গেল এই পন্স আর মেডুলা দুইটাই কি আমাদের শ্বসন রিলেটেড। ঠিক, এই দুটো জিনিস বুঝতে পারছো? পন্স আর মেডুলা পরিচিত হয়েছে কিছুটা? হুম, জি ভাইয়া। ওকে। এখন আমরা সামনে আগাচ্ছি। এই যে দেখো, এটা তো মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে বিভিন্ন স্নায়ু বের হয়। তো দেখো আমাদের 10 নম্বর যে স্নায়ুটা, এই সবুজ কালারটার মধ্যে তাকাও। সবুজ কালারটার মধ্যে তাকাও। এই 10 নম্বরটা হচ্ছে আমাদের ভ্যাগাস স্নায়ু। তো 10 নম্বর যেটা ছিল এটা কি? ভ্যাগাস স্নায়ু। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত স্নায়ু, মানে পুরা বডিতে বিস্তৃত। হ্যাঁ, সবচেয়ে বিস্তৃত স্নায়ু বলা হয় এই ভ্যাগাস স্নায়ুকে। ঠিক আছে, দেখো এটার 4টা শাখা আছে। ভ্যাগাস স্নায়ু কয়টা শাখা? 4টা শাখা। একটা হচ্ছে তোমার ল্যারিঞ্জিয়াল, মানে স্বরযন্ত্রে যায়। একটা হচ্ছে কার্ডিয়াক, মানে হৃৎপিণ্ডে যায়। এটা গ্যাস্ট্রিক, মানে পাকস্থলীতে যায়। আর একটা পালমোনারি, মানে ফুসফুসে যায়। খেয়াল করো, যদি আমরা একটু ভাগ করি, এরকম আসে, এরকম আসে, তাই না? মানে এই জায়গায় হচ্ছে আমাদের ল্যারিংস বা ষড়যন্ত্র, এখানে হচ্ছে আমাদের পাকস্থলীটা, পাকস্থলীটা, ঠিক না? এখানে দুইটা ফুসফুস, আর এখানে তোমার হচ্ছে মোটামুটি হৃৎপিণ্ডটা আছে বাম দিকে। তো বাম দিকে হৃৎপিণ্ডটা আছে। তাহলে কয় জায়গায় যাচ্ছে? 4 জায়গায় যাচ্ছে। প্লাস চিহ্নতে বোঝা যায়। তার মান হিউম্যান বডিতে প্লাস চিহ্ন আঁকলে বোঝা যায়। উপরে ষড়যন্ত্রে, এরপর হচ্ছে আমাদের ফুসফুসে, 2টা ফুসফুসে, এরপর হচ্ছে আমাদের পাকস্থলীতে, এরপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে। 4টা শাখা ভ্যাগাস। ঠিক আছে, তাহলে ভ্যাগাস মানে কি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। ভ্যাগাস স্নায়ু। ঠিক আছে, এরকম আরেকটা স্নায়ু আছে ফ্রেনিক স্নায়ু। ঠিক আছে, ফ্রেনিক স্নায়ু কি করে? আমাদের ডায়াফ্রাম বলছিলাম না, ওই যে ডায়াফ্রাম সংকুচিত হয় প্রসারিত হয়, এই ফ্রেনিক স্নায়ু নিয়ন্ত্রণ করে যে ডায়াফ্রাম কখন সংকুচিত হবে আর কখন প্রসারিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্রামের কাজ। আর ভেগাস স্নায়ু কি নিয়ন্ত্রণ করে? ওই যে আমাদের যেই ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ওইগুলোর মধ্যে কখন কাজটা চলে, একটু করে দেখাবো, সমস্যা নেই। মানে মোট কথা ফুসফুসে বিস্তার লাভ করে আমাদের যে ভ্যাগাস স্নায়ু। তাহলে ভ্যাগাস মানে কি তোমাদের পরিচিত হলো বিষয়টা। পন্স আর মেডুলার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে, যে পন্স আর মেডুলার মধ্যে কি আমাদের যেই শ্বসন রিলেটেড যে কাজগুলো এগুলো নিয়ন্ত্রণ করে। পন্স আর মেডুলা কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
আর সেরেব্রাম কি? সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, তাই না? আচ্ছা, সেরেব্রামে একটা কাজ দেখো, সেরেব্রামের কাজের মধ্যে কি লেখা দেখো। উম, আচ্ছা, এখানে লেখা থাকার কথা তো, দাঁড়াও। সেরেব্রাম, আচ্ছা এখানে আমার উল্লেখ করে নাই। খাদ্য গ্রহণ, রেচন, জনন, আচ্ছা পরে দেখাচ্ছি, ওই চ্যাপ্টার থেকে দেখাচ্ছি, ওইখানে আছে। ওকে, তো কি বললাম যে আমাদের সেরেব্রাম, এই দেখো আছে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, মানে পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে সেরেব্রাম, ঠিক আছে? তো এই জন্য যদি কখনো সেরেব্রামে আঘাত লাগে, মানে মস্তিষ্কের সেরেব্রাম যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন আর কি তোমার মানুষ প্যারালাইজড হয়ে যায়। মানে যেহেতু পেশি টেশি নড়াতে পারে না, তখন শুধুমাত্র ফিল করতে পারে, কোনো পেশি নড়াতে পারে না, প্যারালাইজড হয়ে যায় সেরেব্রামের কারণে। তাহলে আশা করি আমাদের কাছে সেরেব্রাম ওয়ার্ডটা এখন পরিচিত, পন্স মেরুলা ওয়ার্ডটা পরিচিত, ভ্যাগাস ওয়ার্ডটা পরিচিত। ভ্যাগাস ওয়ার্ডটা তো স্নায়ু, মাথা থেকে বের হয়। আর হচ্ছে তোমার এই ফ্রেনিক ওয়ার্ডটা পরিচিত, তাই না? তারপরে যে আমাদের ক্যারোটিড ছিল, ক্যারোটিড একটা ওয়ার্ড ছিল। ক্যারোটিড কথাটা কই থেকে আসছে? ক্যারোটিড ওয়ার্ডটা আসছে হচ্ছে করোটি থেকে। ক্যারোটিড ওয়ার্ডটা আসছে কই থেকে? করোটি থেকে। এই দেখো আমাদের করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু মানে কি? যেসব স্নায়ু মাথা থেকে বের হয়। করোটি মানে হচ্ছে মাথা, মাথার খুলি, ঠিক আছে? করোটি মানে কি? মাথার খুলি। তাহলে আশা করি এই ওয়ার্ডগুলা এখন তোমাদের কাছে পরিচিত। তোমাদের এগুলো মুখস্থ লাগবে না এখন। এখন তোমরা বুঝবা বিষয়টা, ওকে? তাহলে আমরা এখন পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। খেয়াল করো, পরের চিত্রের মধ্যে আসতেছি। আগে রিডিং পরে চিত্র। দেখো, এখন বিষয়টা সহজ লাগবে। মস্তিষ্কে অবস্থিত ৪টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। কয়টা কেন্দ্র? ৪টা। পন্স এর পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র। পন্স তো দেখছো কোনটা? পন্সের পাশে একজোড়া। মেডুলা দেখছিলা না? ওই যে দুইটার মধ্যেই কিন্তু শ্বসন নিয়ন্ত্রিত হয়, আমি কিন্তু দেখাইছিলাম। মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশে আরেক জোড়া স্নায়ুকেন্দ্র, ঠিক আছে? তাহলে পন্সের পাশে এক জোড়া, মেডুলার পাশে এক জোড়া, মোট কয় জোড়া? 2 জোড়া বা 4টা। এর মাধ্যমে আমাদের শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়, ওকে? তো পন্সের পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্র দুটিকে যথাক্রমে নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র বলে। এগুলো ওয়ার্ড আমি ভেঙে দিব, টেনশন নাই। আর মেডুলার পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্রকে কি বলে? প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, এখন দেখো, উল্লিখিত স্নায়ু কেন্দ্রগুলো শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের সাথে স্নায়ু দিয়ে যুক্ত। স্নায়ুজালক মানে হচ্ছে স্নায়ু, স্নায়ু দিয়ে যুক্ত। আচ্ছা, স্নায়ু কেন্দ্রের মধ্যে প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্রের কার্যকারিতা পরস্পর বিপরীতমুখী, মানে প্রশ্বাস আর নিঃশ্বাস পরস্পরের বিপরীতমুখী, এটা বলছে। যে কোনো একটি উদ্দীপিত হলে অন্যটি ছন্দময় প্রক্রিয়ায় অবদমিত হয়ে পড়ে, মানে যে কোনো একটা কাজ করলে আরেকটা কাজ করে না। নর্মাল বিষয়, প্রশ্বাস আর নিঃশ্বাস তো একসাথে হওয়া সম্ভব না, ঠিক কিনা? তুমি একই সাথে শ্বাস নিচ্ছ, একই সাথে শ্বাস নিচ্ছ, এটা কি সম্ভব? সম্ভব না। ওকে, এখন হচ্ছে আসল কথা, এখান থেকে আসল বোঝার বিষয়। চিত্রে এই পড়াগুলো আছে, ওকে? রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যানিউস্টিক কেন্দ্র হয়ে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছালে সেখানে উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশিতে পৌঁছায়। আচ্ছা, এটা আমি বুঝাবো একটু পরে, জাস্ট রিডিং পর। বিষয়টা আসলে কি ইম্পর্টেন্ট, বিষয়টা কি? কার্বন ডাইঅক্সাইড রক্তে বেড়ে গেলে অ্যানিউস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে? তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হয়েছে। একই সময়ে স্নায়ুতাড়না প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিক কেন্দ্রে পরিণত হয়। আর নিউমোট্যাক্সিক কেন্দ্রে স্নায়ুতাড়না ভেগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসে বায়ুস্ফীতি উদ্দীপনা অ্যানিউস্টিক কেন্দ্রে পৌঁছালে তা প্রশমিত হয়, ফলে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ুতাড়না বন্ধ হয়। আচ্ছা, পরে দেখো, প্রশ্বাস বন্ধ হয়েছে, ওকে? এই সময় একটা গেল। এই সময় নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে স্নায়ুতাড়না নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছালে নিঃশ্বাস শুরু হয়। তাহলে দেখো একটা ট্রিক আছে এখানে, নিউমোট্যাক্সিক থেকে কোথায় পৌঁছায়? নিঃশ্বাসে পৌঁছায়। আচ্ছা, নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে একই সময় তাড়না প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছানোর ফলে একই সময়ে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয় এবং নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। এ সময় ফুসফুস সংকোচনজনিত কোনো উদ্দীপনা অ্যানিস্টিক কেন্দ্রে পৌঁছায় না বলে এর অবদমন ক্রিয়া অপসৃত হয়। আর কি বলছে, এইভাবেই কি আমাদের শ্বাসক্রিয়া প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত থাকে। জানি কিচ্ছুই বুঝো নাই, আমি এখন বুঝাই দিচ্ছি। খেয়াল করো, আমাদের যেই রক্তগুলা আছে এগুলা পাম্প করে কে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড
রক্তগুলোকে পাম্প করে, ঠিক না? তো এই হৃৎপিণ্ডের মাধ্যমে, এটা আবার কি হলো? তো হৃৎপিণ্ডে কিছু অংশ আছে, ঠিক আছে? ক্যারোটিড বডিস আর হচ্ছে অ্যাওর্টিক বডিস। অ্যাওর্টিক বডিস মানে কি? অ্যাওর্টা মানে হচ্ছে ধমনী। অ্যাওর্টা মানে হচ্ছে ধমনী। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করা বা নিয়ে যাওয়া। আর এই ক্যারোটিড মানে হচ্ছে করোটি বা মাথার যেই ধমনীগুলো। ক্যারোটিড ধমনী মানে কি? মাথার ধমনী, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটার মধ্যে যখন তুমি চিন্তা করো, বেসিকটা ক্লিয়ার করো, এই দুইটার মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বেড়ে যাবে, তখন তোমার কি কাজ করবে? তোমার তখন ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বানাতে হবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হবে, অক্সিজেন ঢুকাতে হবে, ঠিক কিনা? এই পর্যন্ত বুঝলা কিনা বলো? রক্তে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তখন এই কার্বন ডাইঅক্সাইডটাকে শরীরের বাইরে বের করে দিতে হবে, আর অক্সিজেন কি করতে হবে? ঢুকাতে হবে। কথা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? এখন তুমি যদি বুঝো এটা, যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করতে হবে, তাহলে আমাকে বলো যে নিউমোনিয়া ওয়ার্ডটা শুনছো কিনা? নিউমোনিয়া ওয়ার্ডটা শুনছো কিনা বলো? নিউমোনিয়া ওয়ার্ডটা শুনছো? শুনছো। এই নিউমো মানে হচ্ছে বাতাস। নিউমো মানে কি? বাতাস। এটা হচ্ছে একটা ফুসফুস রিলেটেড রোগ। নিউমোনিয়া হলে কিন্তু ঠান্ডা লাগে, ঠিক না? নিউমো হচ্ছে ফুসফুসের মেডিকেল টার্ম। যেমন বৃক্কের জন্য হচ্ছে রেনাল, তারপর হচ্ছে আহ, আমাদের কি বলে, ফুসফুসের জন্য পালমোনারি, আবার নিউমো, আবার হচ্ছে তোমার কি বলে, হৃৎপিণ্ডের জন্য কার্ডিয়াক, এরকম। মানে নিউমো মানে হচ্ছে বাতাস, ফুসফুস রিলেটেড। তাহলে আমি যদি বলি আমাদের দুই ধরনের স্নায়ু কেন্দ্র, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক। তাহলে এই নিউমো দিয়ে কি বুঝবে? বাতাস, বাতাস। আর আমি যদি বলি অ্যানিউস্টিক, খেয়াল করো, অ্যানিউস্টিক, এ মানে কি? এ মানে হচ্ছে নাই। এ মানে নাই, জানো না এটা তোমরা? পড়ছো তো আগে বায়োলজিতে নাকি? এ মানে হচ্ছে নাই। আর নিউ মানে কি? নিউ মানে হচ্ছে বাতাস। তাহলে বাতাস নাই, এটা হচ্ছে অ্যানিউস্টিক। তোমরা পড়ছো না ওই যে অ্যানাইসোগ্যামাস, অ্যানোসোগ্যামাস, আইসোগ্যামাস, এগুলো দেখছো কিনা? তারপর হচ্ছে ওই যে কোষ বিভাজনে মাইটোসিস, অ্যামাইটোসিস, নাম শুনছো না এগুলো? এ মানে হচ্ছে নাই। তাহলে হচ্ছে আমাদের যদি বাতাস নাই থাকে, যদি বাতাসটা চলে যায়, তার নাম হচ্ছে অ্যানিউস্টিক। আর বাতাস যদি প্রবেশ করে, তার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক। তাহলে বাতাস প্রবেশ করা মানে হচ্ছে প্রশ্বাস, আর অ্যানিউস্টিক মানে কি? নিঃশ্বাস। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে অ্যানিউস্টিক মানে হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রক্রিয়াকে বোঝায়, আর নিউমোট্যাক্সিক মানে কি? প্রশ্বাসকে বোঝায়। এখন কথা হচ্ছে, বিষয়টা খেয়াল করো, ধরো আমাদের কার্বন ডাইঅক্সাইড বডিতে বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বডিতে বেড়ে গেল। এখন এই কার্বন ডাইঅক্সাইড উপস্থিতিতে আমার কোন কেন্দ্র যাবে? মানে আমাদের নিঃশ্বাস মানে কি? বাতাসগুলো বের হয়ে যাওয়া, ঠিক কিনা? নিঃশ্বাস মানে কি? বাতাসটা বের হয়ে যাওয়া। কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তাহলে আমার কি বাতাসটা বের করে দিতে হবে না? বাতাস বের করে দিতে হবে কিনা বলো? এই কথাটা বুঝলা কিনা? যে রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বাতাসটা বের করে দিতে হবে। এখন আগে তুমি অক্সিজেন গ্রহণ করবা, পরে তো বাতাসটা বের করবা। তাহলে খেয়াল করো, রক্তে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, রক্তে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অক্সিজেন ঢুকাইতে হবে। অক্সিজেন ঢুকাবো হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে আমার কাজ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে, নাম হচ্ছে নিঃশ্বাস। তাহলে এই দুইটা এখন সিরিয়ালি চলবে। কথাটা খেয়াল করো কিন্তু, কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের বডিতে বেড়ে যাবে, তাহলে আমার অক্সিজেন ঢুকাইতে হবে, আর কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে, ঠিক না? তাহলে দেখো আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এই অ্যানিউস্টিক কেন্দ্র, অ্যানিউস্টিক মানে কি? বাতাস নাই, মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। খেয়াল করে কিন্তু বিষয়টা। আচ্ছা, এখানে এইটা নিঃশ্বাস প্রশ্বাস বুঝো না, এখন প্যাস লাগাই দিবা, শুধু এইটাই দেখো।
অ্যানিস্টিক মানে হচ্ছে বাতাস নাই, আর নিউমোট্যাক্সিক মানে হচ্ছে বাতাস আছে। নিউমোট্যাক্সিক মানে কি বাতাস আছে, কারণ নিউমো মানে বাতাস। জাস্ট এটা বুঝো, এটা বুঝলে না তো যেটা বলতেছিলাম শোনো, তোমার যে প্রশ্বাস নিঃশ্বাস এখন বোঝা দরকার নাই, তুমি শুধু মিনিংটা বুঝো যে অ্যানিস্টিক মানে বাতাস নাই, নিউমোট্যাক্সিক মানে বাতাস আছে। জাস্ট এটা বুঝো, ঠিক আছে? যে অ্যানিস্টিক মানে বাতাস নাই, আর নিউমোট্যাক্সিক মানে কি বাতাস আছে। এটা তো বুঝছো, মানে নাই, নিউ মানে বাতাস, তাহলে বাতাস আছে বাতাস নাই। ওকে, এখন বডিতে বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, মানে কি বাতাস আছে নাকি নাই বলো, তোমরা বলো, বাতাস আছে কি নাই? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, বাতাস আছে কি নাই? বাতাস মানে এখানে আমরা অক্সিজেনের কথা বোঝাচ্ছি, বাতাস মানে তো অক্সিজেন, তাই না? বাতাসে আমরা অক্সিজেন গ্রহণ করি। রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে মানে হচ্ছে আমার অক্সিজেন নাই, বাতাস নাই, ঠিক কিনা? আমার কি করতে হবে? অক্সিজেন গ্রহণ করতে হবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের নাই, মানে অ্যানিউস্টিক। অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হবে। কি বললাম? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে মানে কি এখন আমাদের পর্যাপ্ত অক্সিজেন নাই, মানে বাতাস নাই, তাহলে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হবে। অ্যানিউস্টিক মানে কি বাতাস নাই, তাহলে বাতাস না থাকলে বাতাস ঢুকাতে হবে না? বাতাস ঢুকবে কোন প্রক্রিয়ায়? প্রশ্বাস প্রক্রিয়ায়। দেখো তো সিরিয়ালটা ক্লিয়ার হলো কিনা, সিরিয়ালটা ক্লিয়ার হয়েছে? এটা বুঝছো কিনা? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হয়েছে, প্রশ্বাস হইতেছে। জি ভাইয়া, ওকে। এখন দেখো, অলরেডি তুমি বাতাস নিয়ে ফেলছো, প্রশ্বাস শেষ, এখন প্রশ্বাস বন্ধ হতে হবে না? এরপরের ধাপ হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক কেন্দ্র। এখন তো বাতাস আছে, তাই না? এখন তো বাতাস আছে, তাহলে বাতাস থাকলে মানে কি নিউমো, বাতাস আছে মানে নিউমো। এখন নিউমোট্যাক্সিক কেন্দ্র উদ্দীপিত হবে, নিউমোট্যাক্সিক কেন্দ্র উদ্দীপিত হবে। নিউমোট্যাক্সিক কেন্দ্র উদ্দীপিত হইলে এখন কি হবে? নিঃশ্বাস শুরু হবে, নিঃশ্বাস শুরু হবে। দেখো তো বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে কিনা? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে মানে কি রক্তে বাতাস, মানে শরীরে বাতাস নাই, মানে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হবে, প্রশ্বাস হবে। প্রশ্বাস তো একবার হয়ে গেছে, এখন বাতাস আছে, বাতাস আছে মানে কি নিউমোট্যাক্সিক, বাতাস আছে মানে কি নিউমোট্যাক্সিক, তাহলে এইবার উদ্দীপিত হবে নিউমোট্যাক্সিক কেন্দ্র, তখন কি হবে? নিঃশ্বাস হবে। কথা ক্লিয়ার? তাহলে বিষয়টা কি? অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপিত হলে প্রশ্বাস হয়, আর নিউমোট্যাক্সিক কেন্দ্র উদ্দীপিত হলে নিঃশ্বাস হয়। নিয়ে দিয়ে মনে রাখবা। শেষ? এটা ক্লিয়ার? এখন চিত্র তাহলে বুঝবো, এটা বুঝলে চিত্র বুঝবো। ক্লিয়ার কিনা? হুম, এটা ক্লিয়ার? রিডিং পড়লে আসলে ক্লিয়ার হবে এখন, বুঝছো কিনা বলো? আর আমরা এখন স্নায়ুর বিষয়গুলো দেখব। স্নায়ুর যে আমাদের মূলত দুই ধরনের স্নায়ু আছে এখানে, দুই ধরনের বলতে তিন ধরনের, হ্যাঁ। যে একটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু, একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক স্নায়ু, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। তো ইন্টারকোস্টাল স্নায়ুর কাজ খুবই ইজি। ইন্টারকোস্টাল স্নায়ু কাজ করে ইন্টারকোস্টাল পেশিতে, এটা কঠিন না, হ্যাঁ, এটা সহজ। ইন্টারকোস্টাল স্নায়ু কাজ করে ইন্টারকোস্টাল পেশিতে, এটা সহজ বিষয়। সমস্যা হচ্ছে এই দুইটা। ভ্যাগাস স্নায়ু আসে হচ্ছে তোমার ব্রঙ্কিউল থেকে, ব্রঙ্কিউল মানে তো তোমরা বুঝো, ব্রঙ্কিউল পড়ছো। আর ফ্রেনিক স্নায়ু যায় হচ্ছে ডায়াফ্রামে, মানে একটা আসে আর একটা যায়, ঠিক আছে? কি বললাম যে ভ্যাগাস স্নায়ু আসে হচ্ছে ব্রঙ্কিউল থেকে, আর ফ্রেনিক স্নায়ু যায় কোথায়? ডায়াফ্রামে। কেন মনে রাখবা? ফ্রট ওয়ার্ডটা মনে রাখবা, ফ্রট। অথবা চাইলে এইভাবে মনে রাখতে পারো, ডায়াফ্রামের মধ্যে ফয় রফলা আছে, ফ্রেনিকে হচ্ছে ফয় রফলা আছে, দুইভাবে মনে রাখতে পারো ইচ্ছা। ডায়াফ্রামেও ফয় রফলা আছে, ফ্রেনিকেও ফয় রফলা আছে, একটা ট্রিক। আবার এই যে ভ্যাগাসের ক্ষেত্রে মনে রাখতে পারো ভাব দিয়ে, ভাব, ভাবের ভ দিয়ে হচ্ছে ভ্যাগাস স্নায়ু, বতে হচ্ছে ব্রঙ্কিও,
তাহলে ভ্যাগাস স্নায়ু কই থেকে আসে? ব্রঙ্কিউল থেকে আসে। আর ফ্রেনিক্স স্নায়ু কোন জায়গায় যায়? ডায়াফ্রামে যায়। ওকে, এইটা এখন বুঝলে এখন আমরা চিত্র বোঝার জন্য প্রস্তুত। আমরা এখন চিত্রটা দেখব। দেখো, এই যে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে সেরেব্রাল হেমিস্ফিয়ার, মানে দুইটা মস্তিষ্কের যে খণ্ড, এটা হচ্ছে একটা খণ্ড, এর জন্য নাম কি দিয়েছে? সেরেব্রাল হেমিস্ফিয়ার। নিচের দিকে থাকে পন্স আর মেডুলা আর সেরেবেরাম, এই তিনটা মিলে হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, দেখছিলা তোমরা? এই মস্তিষ্ক থেকে লম্বা দণ্ডের মতো অংশ নামছে, তার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, সুষুম্না রজ্জু একই জিনিস। ঠিক আছে, সুষুম্না কাণ্ড। একসাথে তুমি এই পাশে হচ্ছে তোমার এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা দেখবা, লেখবা, চিত্র না আঁকলে হবে, এটা লেখলেই হবে। সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে নিচে দেখাবা যে প্রশ্বাস কেন্দ্র, মেডুলা, আর এখান থেকে হচ্ছে আমাদের ফুসফুসের চিত্র রাখবা, তাইলেই হবে, আর লাগবে না। হৃৎপিণ্ড লাগবে না, হৃৎপিণ্ড দরকার নাই, আর এই সেরেব্রাল হেমিস্ফিয়ার চিত্র দরকার নাই, তুমি শুধু লেখলেই হবে সেরেব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, হৃৎপিণ্ড না আঁকলেও হবে। ওকে, দেখো যেটা বলতেছিলাম, সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে প্রশ্বাস কেন্দ্রে খবর আসে যে প্রশ্বাস করতে হবে এখন। কিসের মাধ্যমে? এই দেখো, এই যে ব্রঙ্কিউল আছে এখানে, ব্রঙ্কিউল থেকে খবর যায় প্রশ্বাস কেন্দ্রে, রাইট? এই প্রশ্বাস কেন্দ্র থেকে ইন্টারকোস্টাল স্নায়ুটা আমাদের ইন্টারকোস্টাল পেশির উপর কাজ করে, যার কারণে আমাদের ইন্টারকোস্টাল পেশিটা উপর দিকে উঠে আসে, এরপরে প্রশ্বাস হয়। আবার এই ডায়াফ্রাম যেটা আছে, ডায়াফ্রামে ফ্রেনিক স্নায়ু আসে মেডুলা থেকে। কোন জায়গা থেকে? মেডুলা থেকে। ডায়াফ্রাম তো নিচে, এই জন্য এটা নিচে গেছে, আর রিপস তো উপরে, এই জন্য এটা উপরে গেছে। ঠিক আছে, বুঝছো তো? এই ইন্টারকোস্টাল স্নায়ু আমাদের যে পেশিগুলো আছে, ইন্টারকোস্টাল পেশিকে উপরে উঠায়, আর ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রামকে নিচে নামায়, যার কারণে প্রশ্বাসটা হয়। এখন বুঝছো কাহিনী? আর হৃৎপিণ্ডের কথাটা কেন দিছে? হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে রক্তে এখন কার্বন ডাইঅক্সাইড আছে নাকি অক্সিজেন আছে, এই জন্য হৃৎপিণ্ডের কথাটা বলছে। যখন রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তখনই তো আমাদের এই প্রশ্বাস কেন্দ্রটা উদ্দীপিত হবে, তাই না? এই যে রক্ত কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অ্যানিস্টিক কেন্দ্রের মাধ্যমে প্রশ্বাস শুরু হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, তুমি কার মাধ্যমে বুঝবা? হৃৎপিণ্ডের মাধ্যমে বুঝবা না? এই জন্য হৃৎপিণ্ড লেখে এখান থেকে টান দিয়ে দিতে পারো, আর কিছু না। ঠিক আছে, এই কয়টা জিনিস লিখলেই কিন্তু শেষ। আবার বলতেছি, কি করতে পারো? তোমার সবচেয়ে ভালো বুদ্ধি কোনটা? এখানে হৃৎপিণ্ড লেখবা, হৃৎপিণ্ড লিখে হৃৎপিণ্ড থেকে একটা টান দিয়ে দিবা, শুধু আর কিছু না। মেডুলা একটা টান দিবা, মানে হৃৎপিণ্ড থেকে খবর আসছে কোথায়? মেডুলায়, যে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কি খবর আসছে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। এখন প্রশ্বাস কেন্দ্র কি করতে হবে? উদ্দীপিত করতে হবে না প্রশ্বাস কেন্দ্রটাকে? প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হইলে এই প্রশ্বাস কেন্দ্র থেকে আমাদের মেডুলা থেকে কি আসে? ইন্টারকোস্টাল স্নায়ু আসে, আর ফ্রেনিক স্নায়ু আসে। ফ্রেনিক স্নায়ু আসে ডায়াফ্রামে, আর ইন্টারকোস্টাল পেশি আসে ইয়াতে, ইন্টারকোস্টাল স্নায়ু আসে ইন্টারকোস্টাল পেশিতে। ইন্টারকোস্টাল পেশিটা উপরে উঠে, ডায়াফ্রামটা নিচে নামে, যার কারণে প্রশ্বাসটা হয়। ঠিক আছে, আর প্রশ্বাস যে করতে হবে, এটা দুই জায়গা থেকে খবরটা আসে। একটা আসে হৃৎপিণ্ড থেকে, আরেকটা আসে হচ্ছে ব্রঙ্কিউল থেকে। ব্রঙ্কিউল থেকে কে নিয়ে আসে? ভ্যাগাস স্নায়ু নিয়ে আসে। এখন দেখো তো ক্লিয়ার কিনা বিষয়টা? এখন কি ক্লিয়ার? ওকে, গেল। এখন হচ্ছে আমাদের শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া। ইজি বিষয়, রিম পড়লে বুঝবা। এখানে জাস্ট কয়েকটা বিষয়: হাঁচি, কাশি, আর হচ্ছে গ্যাগ প্রতিবর্তী। হ্যাঁ, মানে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। তো এটা খুবই ইজি, খুবই টেকনিক আছে। প্রতিবর্ত মানে কি? মনে করো তোমার বডিতে কোনো একটা জীবাণু প্রবেশ করলো বা ধুলাবালি, তখন আমরা ঘর ঝাড়ু দেওয়ার সময় ধুলাবালি প্রবেশ করলে আমরা কি হাঁচি দিই না? ওইটা হচ্ছে হাঁচি। ঠিক আছে, আবার আমরা কাশি দিই না? এগুলো সবগুলোই কিন্তু কি প্রতিবর্তী ক্রিয়া। মানে একটা জিনিস ঢুকলে বডিতে, তার পরিবর্তে আমরা যেই রিফ্লেক্সটা দেই, সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। ইংলিশ সহ জানতে হবে। হ্যাঁ, হাঁচি মানে হচ্ছে স্নিজিং, কাশি মানে হচ্ছে কফিং, আর গ্যাগ প্রতিবর্ত মানে তো আমাদের গ্যাগ রিফ্লেক্স। বোঝা গেল? গ্যাগ মানে কি? গ্যাগ মানে হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। তো খুবই ইজি টেকনিক দিচ্ছি, খেয়াল করো। গ্যাগের দুইটাই দেখো, গ গ দিয়ে গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু। ঠিক আছে, গ্লসো মানে জিহ্বা, ফেরেঞ্জিয়াল মানে হচ্ছে তোমার ষড়যন্ত্র। পড়াইছি না ওই দিন? ফেরেঞ্জিয়াল মানে হচ্ছে আমাদের গলবিল, ওই দিন পড়াইছি না? ফেরিংস,
ন্যাজোফেরিংস, অরোফেরিংস, ল্যারিঞ্জোফেরিংস। ফেরিংস মানে হচ্ছে গলবিল, আর গ্লসো মানে কি জিহ্বা। এই গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে কি এই গ্যাগ প্রতিবর্তিতা হয়। ঠিক আছে, তো কেন মনে রাখবা গ গ গ, তিনটাই গ। আচ্ছা, হাঁচি হচ্ছে অলফেক্টরি স্নায়ু, হাঁচি হচ্ছে অলফেক্টরি স্নায়ু। তো এটা কিনে মনে রাখবা। অলফেক্টরি আমাদের কি করে, অলফেক্টরি হচ্ছে ঘ্রাণ নেয়। ওই যে বলছিলাম না অলফেকশন, আমাদের নাসা গহ্বরে থাকে অলফেকশন বা অলফেক্টরি নার্ভ, অলফেক্টরি স্নায়ু। অলফেক্টরি স্নায়ু কি করে, আমাদের হাঁচি নিয়ন্ত্রণ করে। তো কেন মনে রাখবো, আমাদের এই যে দেখো হাঁচি কখন হয়, হাঁচি হয় কিন্তু যখন নাক দিয়া কোনো একটা জীবাণু প্রবেশ করে বা নাক দিয়ে কোনো ধুলাবালি প্রবেশ করে, তখন কিন্তু হাঁচিটা হয়। আর মুখ দিয়ে যখন কোনো কিছু প্রবেশ করে তখন কিন্তু কাশি হয়। কথাটা বুঝলা কিনা, যখন মুখ দিয়ে প্রবেশ করে তখন হয় কাশি, আর যখন নাক দিয়ে প্রবেশ করে তখন হয় হাঁচি। ঠিক কিনা, রাইট? এই বিষয় তো ক্লিয়ার। তাহলে নাকে কি আছে, অলফেক্টরি স্নায়ু, রাইট? আর মুখে, মুখে মানে কি, মুখ হচ্ছে আমাদের একদম পাকস্থলিতে যাবে, মুখ দিয়ে ডাইরেক্ট কই যায়, পাকস্থলী যায়। তাহলে পাকস্থলী মানে কি, ভ্যাগাস। ভ্যাগাস মানে তো খাবার রিলেটেড স্নায়ু। ওই দিন বলছিলাম না, পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, এগুলোর মধ্যে কোন স্নায়ু কাজ করে, একটু আগে তো পড়াইলাম। পাকস্থলীতে ভ্যাগাস স্নায়ু আছে, পাকস্থলী, হৃৎপিণ্ড, ফুসফুস, ভ্যাগাস স্নায়ু 4টা শাখা পড়াইলাম না। কথাটা বুঝছো কিনা, টেকনিকটা বুঝছো কিনা, যে গ্যাগ মানে দুইটাই গ, গ দিয়ে গ্লসোফেরেঞ্জিয়াল। আর হাঁচি কখন হয়, যখন নাক দিয়ে প্রবেশ করে কোনো কিছু। আর কাশি কখন হয়, যখন মুখ দিয়ে প্রবেশ করে। তাহলে হাঁচি মানে হচ্ছে আমাদের নাকের স্নায়ু। নাকের স্নায়ু কোনটা, অলফেক্টরি, নাসা গহ্বরে আছে। আর ভ্যাগাস কোনটা, পেটের স্নায়ু বা খাবারের স্নায়ু, যেটা কোনটা, যেটা হচ্ছে আমাদের মুখ দিয়ে, যেটা মানে কাশি, যেটা। পারবা না জিনিসটা, পারবা? এখন আমাকে বলো যে পড়া তোমার কাছে সহজ লাগছে কিনা কিছুটা। যদি হঠাৎ করে পড়ানো শুরু করতাম তাহলে তো তোমরা কিছু বুঝতে না। এখন তোমাদের একটা আইডিয়া আসছে যে পন্স আর মেডুলাই কেন, কেন অন্যরা না। কারণ পন্স আর মেডুলা কি করে, শ্বসন নিয়ন্ত্রণ করে। আমি বই থেকে দেখে আনছি, অষ্টম অধ্যায় থেকে। শ্বসনের জন্য অর্ধেক আছে পন্সে, অর্ধেক আছে মেডুলায়, একজোড়া একজোড়া করে। এখান থেকে মূলত প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্রগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এখন ক্লিয়ার, পারবা?